রূপ তেজস্বী এর মানে কি আফরা জানে না, তবে ফারহানের শীতল কণ্ঠে এই কথাটি ওর সর্বাঙ্গে প্রেমের স্রোত বইয়ে দিয়েছে। নিজেকে মনে হয়েছে কৈশোরী যার মনে সব সময় উৎফুল্লতা। ফারহান মানুষটা হয়তো গম্ভীর, তবে নিজের ভালোবাসার মানুষের জন্য সে ততটাই উন্মাদ হতে পারে যতটা আজ তার দৃষ্টি আফরার জন্য হচ্ছে। আফরা বুঝতে পেরেছে ওর সব পাগলামির মানে। হ্যাঁ, এটাই প্রেম। অতঃপর এটাই ওর প্রেমের গল্প। লাউছড়া বন থেকে ঘুরে এসেছে আজ 2 দিন হতে চলল, কিন্তু আফরার কাছে মনে হচ্ছে এ যেন দুটো বছর। বৃষ্টি সিক্ত সেই মুহূর্তে ফারহানের সেই নেশা মিশ্রিত কথা ওর হিতাহিত জ্ঞান এতটাই শূন্য করে ফেলেছিল যে আফরা হয়েছিল বিমূঢ়। পুরোটা পথেই ওর চোখে মুখে ছিল ফারহানের কথার মারাত্মক ঘোর। বৃষ্টির ছন্দের তুলনায় তখন ফারহানের কথাগুলো ওর হৃদয় তোলপাড় করে তুলেছিল। বাসায় এসেই আফরা নিজেকে ঘরে বদ্ধ করে নিল। রাতে ইলা এলো, মিসেস নাবিলা, মিস্টার রিফাজ, এমনকি শেষে ফাহিমও ডাকতে এলো। আফরা সবার সাথে স্বাভাবিক থাকলেও এড়িয়ে চলল ফারহানকে। হ্যাঁ, ফারহান এখন আগের মতো নিজেকে বাহিরের ওই ছোট্ট ঘরটিতে আলাদা করে রাখে না। এখন নিয়মিতই আসা যাওয়া হচ্ছে, কখনো ফাহিমের সাথে কথা বলতে, তো কখনো ইলার সাথে অবসরে একটু আলাপচারিতা চালাতে। মিস্টার রিফাজও খুশি ছেলেটার এমন পরিবর্তন দেখে, কেননা রাজনীতি নামক প্যারাজালে আবিষ্ট হয়ে ফারহান এতটাই শক্ত পাথর হয়ে গিয়েছিল যে নিজের জীবন ভবিষ্যৎ নিয়ে ওর কোনো মায়াই ছিল না। তাই বলা চলে মিসেস নাবিলা ছাড়া মোটামুটি ফারহানের বাংলোতে নিয়মিত আসা যাওয়ার ব্যাপারটায় সবাই খুশি। তবে আফরা কেন যেন দেখা পাচ্ছে না ফারহানের। প্রতিবারই সে বারান্দায় দাঁড়ালে শুনতে পায় পাশে ফাহিমের ঘর থেকে উচ্চস্বরে কথাবার্তার শব্দ। ছেলেরা স্বভাবতই একটু উচ্চস্বরে কথা বলে। আবার ড্রয়িং রুমেও ফারহানের ধপ ধপ শব্দ কাঁপিয়ে তোলে কাঠের সিঁড়িটিকে। রাতে ওর ঘরের সামনে খালি জায়গাটিতে কত কিছু করে এর মাঝে আফরার ঘরের দিকে উকি দিতেও ভোলেও না। ফারহান আসলে বুঝতে পারছে না এই উড়নচণ্ডী মেয়েটার আবার হলোটা কি। মেয়েটা তো এমনিতেও অদ্ভুত, কাজকর্ম তার থেকেও বেশি অদ্ভুত। এভাবে 2 দিন কেটে গেল, তবুও দুজনের অন্তরে কোনো ধরনের সংলাপ তো দূরের কথা, চোখাচোখিও হলো না। এখন তন্দ্রাচ্ছন্ন রাত, বাহিরে বাতাসের দাপটে সমান তলে উড়ে চলেছে রংহীন পর্দা। আফরার কানে মোবাইল, কথা বলছে পৃথিবীর ঠিক বিপরীত গোলার্ধে অবস্থানরত বাবার সাথে। যুগ কতটা অদ্ভুত, তাই না? এখন মুঠোফোনের সাহায্যেই দূর দূর যোগাযোগ করা যায় সবার সাথে। আফরার কিছু টাকার প্রয়োজন ছিল। এখানে যদিও হোটেলে সে থাকেনি, তবুও অন্যান্য যাবতীয় খরচের দরুন মোটামুটি শূন্যের কোথায় ওর ব্যাংক ব্যালেন্স। হাতে ইনকামের আলাদা কোনো সোর্সও নেই। মিস্টার ইফাজের কাছ থেকে চাওয়া তো সম্ভব, তবে তবে বাবার কাছে টাকা চেতেও ওর মধ্যে কেমন যেন সংকোচ কাজ করছে। কারণটিও খুব স্বাভাবিক। আমেরিকা বা ইউরোপের মতো অন্যান্য উন্নত রাষ্ট্রে 18 বছরের পরই প্রত্যেক সন্তান আলাদা হয়ে যায়, নিজেদের টাকা নিয়ে নিজেরাই আনন্দ করে, জীবনযাপন করে। আফরাও এর ব্যতিক্রম কিছুই না এখন। তাই বাবার কাছে টাকাটা চাওয়া মোটেও ওর কাছে স্বাভাবিক কিছু নয়। তবুও নিজের সংকোচকে একপাশে সন্তর্পণে রেখে মিস্টার আসিফকে বলল বিষয়টা। এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর হঠাৎই প্রসঙ্গ উঠল আফরার মায়ের। আফরার গলা ধরে আসছে, কেননা আমেরিকা থেকে আসার আগে আফরার সাথে তুমুল তর্কাতর্কি হয়েছিল ওনার। তবে আফরা এখন বুঝতে পারছে ওর মায়ের ওকে হুট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল যৌক্তিক। ওর নিজের মধ্যে তুমুল পরিবর্তন লক্ষ্য করেছে এখানকার মানুষদের সাথে ঘোরাফেরা করে। যদিও এটা একটা লং ভ্যাকেশন, কিন্তু এই স্মৃতিগুলো আজীবন স্মৃতির পাতায় সন্তর্পণে রেখে দিতে পারবে। কথার এক পর্যায়ে মিস্টার আসিফ হঠাৎ জিজ্ঞেস করলেন যে ফাহিমকে ওর কেমন লাগে। আফরা প্রথমত কিছুটা হকচকিয়ে যায়, তবুও স্বাভাবিকতায় উত্তর দিল এই কথার। আফরার জানে না যে বাবা হঠাৎ এসব প্রশ্নকে কেন করলো। এভাবেই বেশ কিছুক্ষণ বাবা ও মেয়ের আলাপন চলল সময় নিয়ে। কথা শেষ করে মোবাইলটা আফরা রাখতেই খেয়াল করলো দরজার একপাশে ইলা দাঁড়িয়ে আছে। আফরা এতক্ষণ খেয়াল করেনি যে ইলা দাঁড়িয়ে আছে দরজার ওখানে, তাই ব্যাতে ব্যস্ত হয়ে সে ইলাকে বলে উঠল, আরে ইলা, তুমি কখন আসলে? খাটে এসে বসে পড়ো। ইলা খাটে এসে বসলো। এবার মুখে খুশির চরম রেশ।
মেয়েটা কেমন যেন সব সময় অস্থির থাকে, কথার মতো সদা বাচ্চামো ভাব বিদ্যমান। কেউ দেখলে বলতেই পারবে না যে এই মেয়ে অতলে এত সুন্দর একটি সম্পর্কে জড়িয়ে আছে। ইলার হঠাৎ এত দুরন্তপনা দেখে ব্রু উঁচিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো আফরা। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আমিও যে নিউজটা দিব এটা শুনে তুমিও বেশি খুশি হয়ে যাবা। আফরা মাথা দুলিয়ে শুনল ওর কথা, মুখে বরাবরের মতো মিহি হাসি ঝুলিয়ে ইলার নাক টিপে বলে উঠল, তাহলে তো নিউজটা শুনতেই হবে। আগামীকাল আমার খুব কাছের একটা বন্ধুর জন্মদিন, আর সারপ্রাইজ হিসাবে আমরা চাইছি ওকে টাঙ্গুয়ার হাওর নিয়ে যেতে, আর সম্ভব হলে সেখানে তোমারও যাওয়া হচ্ছে। টাঙ্গুয়ার হাওর নাম শুনেছ? অপ্রতিভ হয়ে বলে উঠল আফরা। ইলা এবার বলল, না শুনলে ভালোই হবে। আমি চাই তুমি হাওরের জীবন্ত দৃশ্যটা একবার দেখো। আমরা যেহেতু কলেজে পড়ি, মা তাই মরে গেলেও আমাদের একা যেতে দিবে না। তাই ফারহান ভাইয়া, ফাইম ভাইয়া, সাব্বির, শামসুর, আমি, তুমি আমার সাথে যাবে ওখানে। তা তো বুঝতে পারলাম, তবে জন্মদিনটা কার? রওশিনের? না আপু, আমাদের বাচ্চা বয়ের নাম মারুফ। আমাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে গাধা ছেলে হলেও আমার আর রোশনির সবচেয়ে কাছের বন্ধু। ওই যে সেদিন রোশনি আসলো না আমাদের বাসায়, ও এসেছিল আমার সাথে মারুফের গিফট কিনতে যাবে বলে। রওশিনকে তো আমি চিনি, তবে এবার মারুফের সাথেও পরিচয় হয়ে নেব। ইলা হাসতে হাসতে বলল, অবশ্যই, তুমি যে সুইট কিউট একটা মেয়ে, সবাই তোমার সাথে অল্প সময়ের মধ্যেই মিশে যাবে। শুধুমাত্র ফারহান ছাড়া। কথাটি আফরা বলল বিড়বিড়িয়ে। ইলা প্রশ্নসূচকভাবে ওর মুখপানে তাকিয়ে থাকলেও আফরা নানা কৌশলে তা এড়িয়ে নিতে সক্ষম হলো। আফরা হাত ঘড়ির দিকে তাকিয়ে নিল এবার। মোটামুটি বেশ রাত হয়েছে। ইলা তাই দ্রুত ওর ঘরে চলে গেল রওশিনের সাথে কথা বলার জন্য। সেদিন মার্কেটে যাওয়ার পর থেকেই খেয়ে জানে কি হয়েছে রওশিনের, কারো সাথেই কোনো যোগাযোগ করছে না। ঘরে বসে আছে নানা চিন্তায় বুঁদ হয়ে। এতটাই বুঁদ হয়ে আছে যে মারুফ বা ইলা কারো কলে রিসিভ করলো না। রাত প্রায় 11:30 বাজে। রওশিনদের জীর্ণ শীর্ণ বারান্দাটিতে বাতাসের তীব্র ঝাপটাতে ঝপঝপ শব্দ তৈরি হচ্ছে। এ সময় স্বভাবতই মানুষেরা ঘোর সীমানার বাইরে পা এগোনোর চেষ্টা করে না। আশেপাশে যদি বাস ছাড় থাকে তবে তো আর কথাই নেই। রওশিন জানালার কাজ ঘেঁষে আনমনে লিখে যাচ্ছে ডায়েরিতে ওর আত্মকথা। দুদিন জ্বরে থাকার কারণে তেমন কিছুই লিখতে পারেনি। এমনকি ওর জ্বর হয়েছে এই কথাটা পরিবার ছাড়া আর কাউকেই বলেনি। জ্বরটি কোনো স্বাভাবিক কারণে হয়নি, হয়েছে একটা স্বপ্নকে কেন্দ্র করে। স্বপ্নটা নিতান্তই তুচ্ছ মনে হলো ওর কাছে। বলা বাহুল্য, নাটকের সেদিন অভিনয় করা ওর ছোট্ট চরিত্রটি ছিল পরিচালকের জন্য আর ওয়েব সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেদিন সেই পুরো চিঠি আনা নেয়ার প্রক্রিয়াটিও এমনভাবে অভিনয় করেছে যে কেউ বলতে বাধ্য এ বুঝি কোনো ক্যামেরা পর্দা নয়। মেয়েটি আসলেই এক নিতান্ত কোমলমতি কিশোরী, যার রন্ধ্রে রন্ধ্রে কোমলীয়তার চরম উপস্থিতি। ডিরেক্টর সাহেব অল্প মুহূর্তে এমন একটা শট পেয়ে একটু না বেজায় খুশি হয়েছিলেন। তাই অফারও দিয়েছিলেন রওশিনকে এভাবে কো আর্টিস্ট হিসেবে বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করার জন্য। এমন সুযোগ যে কারোর জন্যই একটা বিশেষ সুযোগ হলেও রওশিন হ্যাঁ বলতে পারল না। কারণটাও খুব যৌক্তিক। রওশিন রক্ষণশীল পরিবারের মেয়ে। এভাবে অভিনয় কোনো রক্ষণশীল পরিবারের জন্য সহজ কাম্য নয়। তাই ওর না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাসায় এসে সে যখন লম্বা এক ঘুম দিল তখনই সে স্বপ্নে দেখতে পেল ফাহিমকে। কোনোভাবে ফাহিম জেনে গিয়েছিল যে রওশিন আড়ালে আবডালে পাগলের মতো ভালোবাসে ছেলেটাকে, যা শুনে ক্রোধান্বিত হয়ে সজোরে চড় মেরে দেয় রওশিনের গালে। এটা নিতান্তই ছিল এক দুঃস্বপ্ন, তবু ওর মনে বিকট ভয় ঢুকে গেল। চিন্তায় এতটাই নিমজ্জিত হয়ে পড়ল যে জ্বর বাঁধানোর ব্যাপারটাও বাদ পড়ল না। এখন জ্বর কিছুটা কমেছে, তাই ভাবলো একটু লেখালেখি করলে মন্দ কী। ব্যাস, তারপর শুরু হয়ে গেল ডায়েরির পাতায় কিছু বাক্য ফুটিয়ে তোলার প্রচেষ্টা। লেখার মধ্যে হঠাৎ ওর ঘোর কাটল মোবাইলের রিংটনে। স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠেছে ফাহিম ভাই। এই দুটো শব্দের লেখা ওর বুকে তোলপাড় সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। রুমে নেটওয়ার্ক কম পাওয়া যায় বলে হুড়মুড়িয়ে মোবাইল নিয়ে চলে গেল বারান্দায়। মোবাইল রিসিভ করতেই ওপাশ থেকে ফাহিম আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, তোমার নাম রোশিন না হয়ে বুকে আগুন ধরিয়ে দেওয়া রুদ্রময়ী রাখলে ভালো হতো। এই মেয়ে,
তোমায় 2 দিন ধরে কল দিচ্ছি, আর তুমি কিভাবে পারো পাষাণের মতো আমার এই ফাহিমের আড়ালে থাকার চেষ্টা করতে? রওশন নিজের স্বাভাবিক বাকবুদ্ধি হারিয়ে স্তম্ভিত হয়েছিল কিছুক্ষণ। মনে হচ্ছে ও কোনো ঘুরে আছে। এতক্ষণ সে বাস্তব জগতে থাকলেও মোবাইলে ধরার পর সেই বহু দিনের প্রিয় মানুষটার তোলপাড় করা কণ্ঠ শুনে সে অন্য এক জগতে হারিয়ে গিয়েছে। কাল্পনিক উপন্যাসে আয়নার অপর প্রান্তে যেমন একটা দুনিয়ার উপস্থিতি অনুভব করা যায়, ঠিক তেমন রওশনের মনে হচ্ছে ও ভুল শুনছে। এটা হয়তো ওর ভুল শোনা, নয়তো অপর প্রান্তের মানুষটি ফাহিম নয়। তাই সে দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আসলেই ফাহিম ভাই জানাব? অপর পাশে ফাহিম যেন অবাক হয়ে গেল। প্রশ্ন ছুড়ল, কার এত সাহস আছে আমারই ফোনে সে তোমার সাথে কথা বলার দুঃসাহস করবে? তাও ঠিক। রওশন কথাটি বলে উঠল মিনমিনিয়ে। তবুও ফাহিমের হঠাৎ এমন আচরণ ওর শরীরে অদ্ভুত অনুভূতির জানান দিচ্ছে। জ্বরও যেন বেড়ে যাচ্ছে হু হু করে। ফাহিমের এই কথাবার্তার সাথে রওশন অনভিজ্ঞ। মূলত স্কুল লাইফ থেকেই ফাহিমের প্রেমে নিমজ্জিত ছিল রওশন, তবে তা সবার অগোচরে। কথায় আছে না, কিশোরী মন বড় ভয়ঙ্কর। রওশনের ক্ষেত্রেও কিশোরী মনে ফাহিমের প্রতি প্রথম প্রেমানুরাগ ওকে পাগল প্রায় করে দিয়েছিল। কথা নেই কারণ নেই, হুট করে মারুফকে নিয়ে সে স্কুলের পর ছুটে চলতো ইলার বাসায় শুধুমাত্র ফাহিমের সাথে দেখা করার জন্য। তবে ফাহিম বরাবরের মতোই ছিল খুব মিশুক, হাসি খুশি ধরনের ছেলে। দাম্ভিকতা বা গম্ভীরতার লেশটুকু ওর মধ্যে নেই। নিজের কথা আর উন্নত ব্যক্তিত্বের মাধ্যমে অনেকেই নিজের ধ্যানে টেনে নিতে পারার মতো অসীম ক্ষমতা ফাহিমের থাকলেও রওশন ওর প্রতি আকর্ষিত হয়নি। মনের অন্তরালে জেগে উঠেছিল ফাহিম ভাইকে পাওয়ার মতো এক তীব্র আকাঙ্ক্ষা। তবে সেগুলো শুধুই এখন অন্তরের কথা। ফাহিম মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করলো, জ্বর কমেছে তোমার? রওশন আরও এক ধাপ অবাক হলো। ফাহিমের ছোট্ট ছোট্ট কথাগুলো ওকে বারবার চুপসে দিয়েছে। অনুভব করছে জ্বর বেড়ে যাচ্ছে শরীরে। তবুও সেই দিকে পরোয়া না করে রওশন পাল্টা জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন আমার জ্বর? তোমার গুণধর ভাই সাদাপের কাছ থেকে জেনে নিয়েছি। রওশন এবার কি বলবে বুঝে উঠতে পারছে না। ফাহিম ভাই তবে সত্যিই ওর জন্য সাদ্দাফের কাছে খোঁজ খবর নিয়েছে? ফাহিম এবার বলল, মারুফের জন্মদিনের জন্য কত কি প্ল্যান করলে তোমরা, তারপর কি হলো? তুমি উধাও। ইলা, মারুফ কতবার ফোন দিল তোমায়? তুমি তো একবার বলতে পারতে যে তোমার জ্বর হয়েছিল। ওদের কথাবার্তা শুনে আমি নিজেও তোমার জন্য একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তাই কিছু না ভেবে সাদ্দাফকে কল দিয়ে জানতে পারলাম আমাদের রৌশিন ভাবুক রানীর জ্বর। ফাহিম কথাটা বেশ স্বাভাবিকভাবে বললেও রওশনের বুকে দ্রিম দ্রিম শব্দ ক্রমাগত যেন বেড়েই চলেছে। এইমাত্র কি বলল ফাহিম? ওকে সত্যিই তাহলে ভাবুক রানী বলছে? আসলেই তো সে ভাবুক। ফাহিমের রূপে গুণে কথার মোহে ভাবুক। ফাহিম নির্বিকার বলে উঠল, শোনো, বেশি চাপ নিতে হবে না। মোবাইল রেখে একটা প্যারাসিটামল খেয়ে শান্তির ঘুম দিবে। সকালে তোমার চেক আপ করতে আসবো। ডাক্তার হয়ে কী লাভ যদি নিজের মানুষদেরই যত্ন দিয়ে না করতে পারি। রওশনের ফাহিমের সাথে কথা বলার আর সাহস হলো না। দ্রুত কল কেটে বারান্দায় দাঁড়িয়ে রইল ঠাঁই হয়ে। ওর পা দুটো অবশ হয়ে আসছে। হৃদয় উত্তেজনায় রীতিমতো ধুকপুক করছে। নিঃশ্বাস হয়ে আসছে রুদ্ধ। আজ কোন ফাহিমকে দেখলো সে, যে মানুষটার সাথে রীতিমতো দায়বদ্ধতা নিয়ে কথা বলতে হতো, আজ তার মধ্যে এতটা নিজস্বতা? রওশন ঢুলুঢুলু হয়ে ফিরে গেল ওর বইয়ের রাজত্বের ছিমছাম ঘরটিতে। ওপাশের ঘরে মা বাবা ঘুমে বিভোর। বাবার নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে, তবে রওশন পরোয়া করল না। খাটে দুর্বল চিত্তেই শরীর এলিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল কম্বল। ওর শরীর প্রচণ্ড গরম, চোখ মুখ লাল হয়ে আসলেও কাজ করছে ভালো লাগা। রওশন বিড়বিড়িয়ে বলল, এই জ্বরে কোনো অনিশ্চয়তা নেই। আনন্দটাকে উপভোগ করার জন্য হঠাৎ করেই আমার জ্বর আসা উচিত। সকালে আফরা সবার নজর এড়িয়ে ধীর পায়ে চলে গেল ফারহানের কুটিরটির কাছে। এখন ভোর সকাল, আলো আশেপাশে সর্বত্র ফুটেছে মাত্র। বাইরে ফুরফুরে হাওয়ার সাথে অদূরেই বনের কাছে পাখির কিচিরমিচির শান্ত নীরব সকালকে প্রাণবন্ত করে তুলেছে। আফরা চুলগুলো কাটা ব্যান্ড দিয়ে আটকে নিল। পরনে নাইট ড্রেসে পাল্টে হাঁটুর নিচ পর্যন্ত সাইজের একটা লম্বা স্কার্ট আর লেডিস শার্ট পরল। এত সকালে এসব পরার কোনো মানেই হয় না, তবুও পরে নিল ফারহানের জন্য।
ফারহান স্বভাবতই সকালে ওঠার মানুষ, আর আফরা চায় না ওর সামনে বিচ্ছিরিভাবে যেতে। ফারহানের কুটিরটির কাছে যেতেই দৃঢ় হয়ে এলো গিটারের টুং টাং শব্দ। ক্রমেই সেটা আরও মোহনীয় হচ্ছে। ফারহান যে গিটার বাজাতে পারে এটা সম্পর্কে অবগত আফরা, তবে ফারহান তখনই গিটার বাজায় যখন ওর মন হয়তো খুব ভালো থাকে, নয়তো খুব খারাপ। তবে এখন গিটার বাজানোর কারণ কি? আফরা হাজার ভাবেও খুঁজে পেল না এর প্রত্যুত্তর। অতঃপর 2 কদম এগিয়ে যেতেই দেখল বারান্দায় বসে আছে ফারহান। শরীর এলিয়ে দিয়েছে ছোট্ট চৌকিটিতে। ওর পরনে সাদা টি শার্ট আর 3/4 প্যান্ট। টি শার্টটি হাফ হাতা থাকায় হাতের নীল রগগুলো দৃশ্যমান আফরার কাছে। ফারহান আফরার উপস্থিতি টের পেয়ে থমকে গেল, আঙুল চালানো বন্ধ করে দিল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন এসেছেন আপনি? আফরা এর উত্তর দিতে পারল না। সে তো এসেছে এত ভোরে শুধুমাত্র তার কমরেড সাহেবকে দেখার জন্য, কিন্তু এটা কি আদৌ মুখ ফুটে বলা সম্ভব? সেই সাথে ওর অভিমানও হলো এই দাম্ভিক মানুষটার প্রতি। কিভাবে পারে কেন এসেছেন এই প্রশ্নটি করতে? সে কি জানে না তার এই কথাগুলো ক্ষত বিক্ষত করে দেয় আফরাকে? তাই সে রূঢ় স্বরে বলল, মর্নিং ওয়াক করতে এসেছি। এভাবে স্কার্ট পরে ব্যাপারটা স্ট্রেঞ্জ না? বলেই ভ্রুকুচকে তাকালো ফারহান। আফরা স্তম্ভিত। বোঝা গেল ভালোই ফ্যাসাদে পড়েছে। তবুও সে হাল ছাড়ল না, বলে উঠল, আমি অনায়াসে এভাবে স্কার্ট পরে মর্নিং ওয়াক করতে পারি, বুঝেছেন? বুঝেছি। আপনি তো আবার ইন্টারন্যাশনাল উইয়ার্ড গার্ল, আপনাকে দ্বারা সবই সম্ভব। অপমানে থমথমে হয়ে উঠল আফরার মুখখানা। তবে ফারহান পাত্তা দিল না। এটাই ওর প্রাপ্য ছিল। বিগত 2 দিন নিজেকে ঘরবন্দি করে ফারহানের তীব্র নজর থেকে দূরে রেখে অনেক বড় ভুল করেছে আফরা। ওর সর্বপ্রথম ভুল ছিল ফারহানের পাষাণ মনে একটা মেয়ের জন্য দুর্বলতা তৈরি করা। তারপর দ্বিতীয় ও সবচেয়ে বড় ভুল ছিল ফারহানকে দৃষ্টি নেশায় কাঙাল করে রাখা, যেটার হ্যাস্ত ফারহান করেই ছাড়বে। এদিকে আফরার কান্না পাচ্ছে। যেই মানুষটার জন্য এত সকালে সুন্দর পোশাক পরে এলো, সেই মানুষটাই ওকে ইন্টারন্যাশনাল উইয়ার্ড গার্লের উপাধি দিয়ে দিল। আফরা হঠাৎ এগিয়ে ফারহানের টি শার্ট টেনে নিয়ে এলো নিজের কাছে। রুক্ষ মেজাজে বলল, I'm not a weird girl. Weird man is you. You are my feelings, man. Why you can't understand? I will kill you if you say it again. I will kill you, Mr. Farhan Jubair. আফরা যেন নিজের মধ্যে নেই। সে এতটাই রেগে আছে যে বাংলা বলতে ভুলে গিয়েছে। মুখ দিয়ে ফারহানকে অজস্র গালাগাল দোলেও ফারহান হো হো করে হেসে উঠে বসে পড়ল চেয়ারে। আফরা হতবম্ব। অগোছালো চুলের এই মায়াবিনীর যেন এই পাগল বাঙালি ছেলেটার আচরণ ভাবুক করে তুলেছে। ফারহান নিজের চুলগুলো পেছনে ঠেলে বলে উঠল, আপনাকে রাগাতে আমার যেমন ভালো লাগে, আপনাকে রাগলে আমার আরও বেশি ভালো লাগে। এখন থেকে আরও বেশি বেশি রাখবো, কেমন? আফরা দাঁত কিরমির করে বলে উঠল, আপনি একটা খারাপ। খারাপটা তো হয়েছে শুধুমাত্র আপনার জন্যই। ফারহানের নির্বিকার প্রতি উত্তরে আফরা কিছু বলল না। আর যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। তবে মুখোমুখি হলো ইলার সাথে। ইলা, ফাহিম সবাই রৌশিনদের বাড়িতে যাচ্ছে। এত সকালে কেন ওদের বাড়িতে যাচ্ছে সেটা আফরাকে ভাবিয়ে তুললেও সে প্রশ্ন করল না। রাজি হলো ওদের সাথে যেতে। ফাহিম এবার ইলাকে জিজ্ঞেস করলো, ফারহানকে ডাক দে তো, জিজ্ঞেস কর ও যাবে কি না। আফরা ফারহানের নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেও কিচ্ছু বলল না। বিড়বিড়িয়ে ঠোঁট নাড়িয়ে বলে উঠল, মরে গেছে ওই গুমড়ো মুখটা। পিটপিট করে চোখ জোড়া খুলল রওশিন। দেখলো কেউ ওর দিকে খানিকটা ঝুঁকে গহীন দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে ওকে। ওর শরীর কিছুটা দুর্বল, তাই চোখ খোলা মাত্রই অবয়বটিকে স্পষ্ট না দেখে খানিকটা অস্পষ্ট দেখতে পেল। রওশিন নিঃশ্বাস ফেলল বার কয়েক, শক্তি জোগালো নিজের দুর্বল শরীরে। কয়েক সেকেন্ড পরই ওর ঘোলাটে দৃষ্টি হয়ে আসতে লাগলো স্পষ্ট। কিছু অবয়বটিকে নিজের সদ্য ঘুম ফোটা চোখে দেখা মাত্রই যেন চরম রকমের অবাক। রওশিন প্রথমে আনমনে চিমটি কাটল নিজেকে। মনে হলো এইসব বুঝি স্বপ্ন। সেদিন নাটকে স্বপ্না নামের যেই চরিত্রটি অভিনয় করেছিল সেই স্বপ্নার মতোই স্বপ্ন। রওশিন হতাশা গ্লানিতে বিড়বিড়িয়ে বলে উঠল, রৌশিন রে, জ্বর তোকে ভালোই কাবু করে ফেলছে, নাহলে এসব আজগুবি জিনিস দেখতি না।
পরক্ষণেই ও ভালো মতোই টের পেল এ কোনো স্বপ্ন নয়, সত্যিই ফাহিম এসেছে এখানে। খাটের পাশে উদ্বিগ্ন হয়ে বসা ওর মা, পায়ের কাছে তেড়াছেড়াভাবে মারুফ আর ইলার উপস্থিতিও টের পাচ্ছে। ফাহিম রওশিনের প্রেশার মেপে দেখল যে প্রেশার ফল করেছে, জ্বরটা আগের মতো নেই। শরীরে ঘাম লক্ষ্য করাতে বুঝতে পারলো হয়তো জ্বর সারা শুরু করেছে। রওশিনের কপালে আলতোভাবে হাত রাখলো ফাহিম, কোমল গলায় জিজ্ঞেস করলো, শরীরটা কেমন লাগছে তোমার রোশন? রওশিন প্রতিবারই অনুভব করে ফাহিমের মুখে ওর নাম শোনার মধ্যে অন্যরকম এক মাদকতা আছে। ওর কণ্ঠটা জানি কেমন, নরম ভরাট, তবে প্রাণবন্ত ধরনের। শুনলেই একটা দার্শনিক টাইপ ফিলিং আসলেও দর্শনের উচ্ছিষ্টটুকু ফাহিমের মধ্যে নেই। কথায় আছে না, মানুষের 5টা আঙুল সমান হয় না, ফাহিমও ঠিক তেমন। ও প্রকৃতিপ্রেমী না, ফিলোসফি, সাহিত্য, কবিতা, বই নেশা এইগুলো ফাহিমের মধ্যে অনুপস্থিত। এক কথায় রওশিনের বিপরীতমুখী মানুষ বললেই চলে। তবুও রওশিনকে ওর ভালো লাগে, কারণ ফাহিম সামাজিক, খুবই মিশুক আর উচ্ছ্বাসিত মানুষ সে। রওশিনের প্রতি উত্তর না পেয়ে ফাহিম পরন্ত আর কিছু জিজ্ঞেস করলো না ওকে। হয়তো শরীরটা এখন সেরে ওঠেনি। রওশিনের মা আহাজারি কণ্ঠে বলে উঠলেন, কি হলো আমার মেয়েটার? সারাদিন গুমসুম হয়ে থাকে, হঠাৎ জ্বর বাঁধিয়ে ফেলে। এতদিন পর কাল জ্বর সেরে রাতে আবার জ্বর এলো। কেন ডাকতে পারলি না আমাকে? তোর মা কি মরে গিয়েছিল? আহা খালা, বকেন না তো ওকে, ও এমনিতেও চাপা স্বভাবের মেয়ে। তুমি বোঝো ওরে বাবা, পাগলিয়ে গেছে মেয়েটা, সারাদিন একলা একলা কী সব ভাবে আল্লাহ মালুম। রওশিন উঠে বসলো এবার। ফাহিম ব্যগ্র হয়ে বলে উঠল, তোমার ওষুধ কিন্তু সব ঠিকমতো লিখে দিয়েছি, এখন বেড রেস্ট নাও। সাদ্দাপ ওষুধ নিয়ে আসবে দুপুরে তোমার জন্য, ঠিক আছে? ফাহিম, ইলা, মারুফ আরও কিছুক্ষণ সময় কাটালো রওশিনের সাথে। রওশিন ওপর দিয়ে একটু ভাবহীন থাকলেও ভেতরে ছুটে যাচ্ছে আনন্দের ঝড়। রওশিনের মা আগেই ব্যতিব্যস্ত হয়ে ওদের রেখে চলে গিয়েছিল। হঠাৎ ফাহিম ইলা আর মারুফকে বলল বাহিরে আফরা আর ফাহানের কাছে যেতে, ও কিছু জরুরি কথা বলবে। ইলা আর মারুফ বাধ্য হয়ে তাই করল। রওশিন ফাহিমের এরূপ কাণ্ডে কিছুই বুঝতে পারছে না। ফাহিম এবার বসে পড়ল আফরার মুখোমুখি হয়ে, চোখে অল্প বিস্তর সন্দিহান রেশ। রওশিন ভরকে গেলেও নিজেকে শান্ত রাখলো। কিছু বলতে যাবে তার আগেই ফাহিম জিজ্ঞেস করলো, এবার বলো তো, কাকে ভালোবেসে এমন জ্বর বাঁধিয়েছ? রওশিন নিষ্পলক হয়ে রইল। কি বলবে এটা সে ভেবে পাচ্ছে না। ফাহিমের চোখে মুখে সীমাহীন কৌতূহলতা, তাই সে আবার বলল, আরে বলে ফেলো মেয়ে, ভালোবাসা কোনো পাপ না। এই যে আমিও তো পছন্দ করি আফরাকে। প্রথম কথাটা শুনে রওশিন যেমন প্রতিক্রিয়া করেছিল, শেষ কথাটি শুনে সে যেন আরও স্তব্ধ হয়ে গেল। অবাক গলায় জিজ্ঞেস করলো, আপনি আফরা আপুকে পছন্দ করেন ভাইয়া? করি। শুরুতে এমন কোনো ফিলিং ছিল না, তবে 2 দিন আগে হুট করে মা বলল যে আফরার বাবার কাছে আমার আর আফরার বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন থেকে একটু নজর দিলাম আমার ফিলিংসের প্রতি। আমার মনে হয় না আফরার এতে কোনো আপত্তি থাকতে পারে, কজ ও আমার সাথে প্রচুর ফ্রেন্ডলি। তবুও দেখা যাক। কথাগুলো রওশিনের বুকে তীরের মতো বিঁধছিল। শুরুতে আফরাকে ওর হিংসে হলেও এখন নিজের ভাগ্যের পরিহাসে খারাপ লাগছে। ও মেকি হাসি দিয়ে বলে উঠল, ভালোবাসা চাইলেই পাওয়া যায় না ফাহিম ভাই, তাই আমি কখনোই কাউকে ভালোবাসতে পারিনি। তাই কারো ভালোবাসায় বোধ হয়ে জ্বর আসার তো প্রশ্নই ওঠে না। ফারহান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাহিরে। ফাহিম অনেক জোরাজোরি করেছিল ওদের সাথে রওশিনদের বাড়ির ভেতরে যেতে, কিন্তু ও শুনল না। বাহিরে পিচ ঢালাই পথে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলো নির্বিকারভাবে। অদূরেই ছিল আফরা। এতক্ষণ রওশিনের মায়ের সাথে কথা বলার প্রচেষ্টাই ছিল, কিন্তু পারল না। রওশিনের মায়ের কথাবার্তায় এক ধরনের সিলেটি টান আছে, যেটা আফরার বুঝতে একটু না মোটামুটি অনেক সমস্যাই হয়েছে। তাই কোনো মতে কথা বলে সে রওশিনের সাথে কথা বলে শেষমেশ চলে গেল ফারহানের কাছে। ফারহান নীরব নিশ্চল। আজ ছেলেটা একটা সাদা রঙের শার্ট পরেছে, সাথে অফ হোয়াইট জিন্স। শ্যামবর্ণের গায়ে এমন উজ্জ্বল রঙের সৌন্দর্য আসলেই বর্ণনাতীত। চুলগুলো শ্রীমঙ্গলের শেষ সীমানার উত্তর গায়ের হাওয়ার দাপটে উড়ে যেতে ব্যস্ত সমান তালে।
আফরা কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল সেদিকে। তারপর এগিয়ে যেতেই ফারহান মিনমিনিয়ে জিজ্ঞেস করলো, দেখা করা হয়েছে? আপনি যাবেন না? আমি কেন যাব দেখা করতে? তাহলে এসেছিনি বা কেন? আফরা কাট কাট গলায় এই প্রশ্ন করতেই ফারহান ভ্রু কোঁচকাল। কেন যেন মনে হচ্ছে মেয়েটা রেগে আছে। রেগে আছে বললে ভুল হবে, হয়তো মনে অভিমান জমেছে। সকালের আফরার সাথে ওর কথোপকথনগুলো মনে পড়তেই ফারহান বুঝে নিল কেন এই অভিমান। ভালো লাগে ওর এই বিদেশিনীকে ডাকাতে, তাই তো আবার ছুটে এলো এখানে। ফারহান ঠোঁট চেপে বলে উঠল, আপনি কি ভেবেছেন যে আমি আপনার রাগ ভাঙানোর জন্য এসেছি এখানে? অপ্রস্তুত হয়ে পড়ল আফরা। আর নজরে ফারহানকে বার কয়েক দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে উঠল, না তো, আ- আমি আমি এমন কেন মনে করব? তাহলে তো ভালোই। এমন কিছু মনে করবেন না, কারণ ফারহান জুবাইর কারো রাগ ভাঙাতে অভ্যস্ত নয়। ফারহান কথাটি বলল দাম্ভিক কণ্ঠে। আফরার মনে চাপা ক্ষোভ জমল। এই মানুষটা সব সময়ই তাকে কিভাবে ওকে হেয় করা যায়। ফাহিম আর ইলা আসলে ঠিকই বলে, এই লোকটার সাথে যেতে যেতে কথা বলাও উচিত। তন্মধ্যে এসে পড়ল ইলা আর মারুফ। ফারহান মৌনভাবে ইলাকে জিজ্ঞেস করলো, ফাহিম কোথায়? একটু পরে আসছে। এদিকে মারুফ তো বারবার আফরাকে দেখে যাচ্ছে। কি সুন্দর একটি মেয়ে, হাসলে যেন মুক্ত ঝরে পড়ে। মারুফের হিসেবে এই মেয়ে যদি মুভি করতো নিঃসন্দেহে হিট হয়ে যেত। ইলা দেখছে মারুফের এই আহাম্মকি দৃষ্টিটা, তাই তাতে দাঁত চেপে ওকে বলল, আফরা আপুরে বড় বৈন্যের নজরে দেখ আহাম্মক, তোর সাথে কখনোই তার যাবে না। আরে আমি কি কইছি যে আমার সাথে আপু যাইবো? দেখতে ক্ষতি কি? নিঃসন্দেহে ওনার মতো সুন্দরী এই জনমে আর দেখতে পারুম না। আমেরিকান তো নাই। সকালের বাতাসটা কিছুটা শীতল। উত্তরে হাওয়ার সমাগমে আশেপাশের বিশাল বিশাল কাঠ গাছগুলোর পাতা নড়ে অদ্ভুত শব্দ সৃষ্টি করছে। চায়ের রাজ্যের এই তো একটা সৌন্দর্য, দেখলেই মাথা কেমন যেন ঝিম ধরে যায়। আফরার ভালো লাগলেও গায়ের লোম কেন যেন খাড়া হয়ে যাচ্ছে। বুঝতে পারছে ওই শীতল আবহাওয়াটা ওর পরনে পাতলা টি শার্টটির সঙ্গে মানানসই একেবারেই না। আজ দিনটাই খারাপভাবে শুরু হয়েছে। যার জন্য সুন্দর পোশাক পরলেও তার কোনো ধ্যান নেই, বরং ঠান্ডায় কাঁপাকাঁপি করছে সে। হঠাৎই নিজের গায়ে একটা উষ্ণ আবরণ দেখে সে স্তম্ভিত হয়ে গেল। মাথাটা চট করে ঘোরাতেই মুখোমুখি হলো একেবারে ফারহানের কাছে। ফারহান ওর ঠিক বরাবর দাঁড়িয়ে আছে, অনেকটাই কাছাকাছি। আফরা বুঝতে পারেনি যে ফারহান গায়ে ওর নিজের শার্ট জড়াতে গিয়ে এতটা কাছাকাছি এসে পড়বে। তাহলে আফরা কখনোই মাথা চট করে ঘোরাতো না। ফারহানের দৃষ্টি নিচে থাকলেও আফরা ওর মুখোমুখি হওয়াতে গহীন দৃষ্টিতে দেখে নিল আফরার মুখ। জড়ানো গলায় বলল, পরে নিন এটা, আমার জন্য এটা পরে এসেছেন আর তারপরে আপনার ঠান্ডা লাগছে, এটা কি আর মেনে নেওয়া যায়? ধক করে উঠল আফরার হৃদয়। ফারহানের কণ্ঠে জড়ানো কেমন এক আড়ষ্ট অনুভূতি। এর মানে ফারহান কি জানতো এই জামাটি পরার উদ্দেশ্য? আফরার এখন নিজেকে নিতান্ত বোকা মনে হচ্ছে। ওর এমন পাগলামির জন্য কি ভাবছে ফারহান কে জানে। রোদ্দুরের কড়া উত্তাপে তপ্ত আশপাশ। কাঠফাটা রোদে চা বাগানটা দেখতেও কেমন যেন মলিন মনে হচ্ছে। আফরা দুপুরের খাওয়া দাওয়া সেরে কিচেনে কথা বলতে ব্যস্ত মিসেস নাবিলার সাথে। উনি সবে মাত্রই টেবিল গুছিয়ে গাছিয়ে সব রান্নাঘরে রেখেছেন। বাসায় আর কেউ নেই। মিস্টার ইফাজ গিয়েছেন দোকানে, আর ফাহিম বরাবরের মতোই হসপিটালে। এই সময় ওর ডিউটি না থাকলেও কিছু কাজের দেখভাল করার জন্য থাকতে হয়। ইলা তখনও মারুফের সাথে রওশিনের বাসায়। ফাহিম আফরাকে নিয়ে এসেছিল বাড়িতে। যদিও ওর অবচেতন মন বারবার বলছিল যে ফারহান আসলে হয়তো ভালো হতো। ছেলেটা অনেক গম্ভীর, নিজ থেকে হয়তো একটিও কথা বলবে না, তবুও ওর সঙ্গই আফরার ভালো লাগে। ফাহিম যে ওর বিরক্তির কারণ তা না। ফাহিম নিঃসন্দেহে চমৎকার মানুষ, তবে মানুষের ক্ষেত্রে একটি চরম প্রবাদ আছে, মানুষ মাত্রই নিজের পছন্দের জিনিসটাতে আকর্ষিত হয়। ফাহিম চমৎকার, তবে সে আফরার হৃদয়ে ক্ষুদ্র আলোড়ন তৈরি করতে পারেনি যেটা ফারহান পেরেছে। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ মিসেস নাবিলা বলে উঠল, আমার ছেলেটাকে কেমন লাগে তোমার আফরা?
আফরা হকচকে গেল, জিজ্ঞেস করলো, আপনি কি ফাহিমের কথা বলছেন? হ্যাঁ। আফরার মনে হঠাৎ খটকা লাগে। সেদিন রাতে আফরার বাবাও জিজ্ঞেস করেছিল ফাহিমের কথা। তাছাড়া শুরু থেকে মিসেস নীলার আচরণ কেমন জানি অদ্ভুত। বাঙালিদের ট্র্যাডিশন মতে এখানে কখনোই যুবকের সাথে এক যুবতীর অবাধে ঘোরাফেরা হয় না, যেটা আফরা করতে পারছে। তাছাড়া মিসেস নাবিলার বারবার ফাহিমকে রিপ্রেজেন্ট করা, ওর সাথে একান্তে সময় কাটানোর ক্ষেত্রে খুব সচেতন। কিন্তু কেন?